ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা স্টার্ট করব আরও একটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে, যেটা হচ্ছে তোমাদের প্রসেস। ফার্স্ট টপিক যেটা ডিসকাস করব, প্রসেস। ওকে, সো প্রসেস মানে কি? যে আগের দিন আমি একটা অল্প বিস্তর দেখিয়েছিলাম, স্টিল আরেকবার ডিসকাস করে দিচ্ছি। সাপোজ ধরো একটা কোনো পয়েন্ট আছে, একটা স্টেট ওয়ান, ওয়ান থেকে এটা একটা স্টেট টু। তাহলে দিস ইজ স্টেট ওয়ান, দিস ইজ স্টেট টু। তাহলে যদি স্টেট ওয়ান থেকে স্টেট টুতে আমি অ্যারাইভ করতে চাই, তাহলে আমি যদি স্টেট ওয়ানকে ডিফাইন করি যে এর স্টেট ছিল পি ওয়ান, ভি ওয়ান, টি ওয়ান, আর স্টেট টুতে ছিল যদি প্রেশার হয় পি টু, ভলিউম ভি টু, অ্যান্ড টেম্পারেচার টি টু, তাহলে বলবো কি যে একটা ছিল স্টেট ওয়ান, একটা হচ্ছে স্টেট টু। দুটো নিয়ে ডিসকাস করছি। একটা প্রসেসকে কমপ্লিট হতে গেলে দুটো স্টেটের প্রয়োজন। তাহলে কাকে প্রসেস বলবো? হোয়াট ইজ প্রসেস? প্রসেস ইজ নোন অ্যাজ দ্য চেঞ্জ অফ স্টেট। যদি আমি স্টেট চেঞ্জ করি, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে অ্যারাইভ করি যে পাথ বা যে মিডিয়ামটার মাধ্যমে, তা এন্টায়ার জিনিসটাকে প্রসেস বলা হয়। তাহলে প্রসেস কি জিনিস? এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য প্রসেস, যে প্রসেসটা দিয়ে ওয়ান থেকে ও টুতে অ্যারাইভ করছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় প্রসেস। তাহলে প্রসেস হওয়ার জন্য কি প্রয়োজন? দুটো স্টেট প্রয়োজন। ইনিশিয়াল স্টেট, যেটা এটাকে বলা হয় ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে এইখানে ফর দিস পার্টিকুলার প্রসেস ফাইনাল স্টেট। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। হুম, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রসেস। এবার তোমার যেটা আমাদের জানতে হবে থার্মোডাইনামিক্সের, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপস অফ প্রসেস। ফার্স্ট যেটা আসবো, নাম্বার ওয়ান, যেটা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস, তাহলে রিভার্সিবল প্রসেস কাকে বলবে? কোনো আইডিয়া আছে? জানো? রিভার্সিবল প্রসেস, আচ্ছা রিভার্সিবল প্রসেস মানে কি তাহলে খুব ইজিলি বোঝো। একটু আগেই আমি বললাম যে ধরো তোমার দুটো স্টেট আমি ইয়ে করছি। এটা ছিল ধরো স্টেট ওয়ান, থেকে এটা হচ্ছে স্টেট টু, দিস ইজ স্টেট ওয়ান। তাহলে স্টেট ওয়ান থেকে স্টেট টুতে যে আমি অ্যারাইভ করছি, তাহলে এটা এই পাথ দিয়ে। এবার সেই সমস্ত প্রসেসকে আমি রিভার্সেবল প্রসেস বলতে পারবো যে সমস্ত প্রসেস যদি আমি ওয়ান থেকে টুতে এলে যে পরিমাণ চেঞ্জ হবে। সাপোজ দিস ইজ পি ওয়ান, ভি ওয়ান, টি ওয়ান। ওকে, এখানের স্টেট ছিল পি টু, ভি টু, টি টু। তাহলে এরকম যদি কন্ডিশন থাকে, দুটো স্টেট ছিল, ওয়ান ফার্স্ট স্টেট পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান, সেকেন্ড স্টেট পি টু ভি টু টি টু। তাহলে যদি আমি ওয়ান থেকে টুতে অ্যারাইভ করি, তাহলে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান চেঞ্জ হয়ে হচ্ছে প্রেশার চেঞ্জ হয়ে পি টু, টেম্পারেচার চেঞ্জ হয়ে টি টু, ভলিউম চেঞ্জ হয়ে ভি টু। যদি এমন কোনো প্রসেস হয় যে আমি এখন আমি কি করছি যে ওকে নাও উই আর গোয়িং বা মুভিং ইন দিস ডাইরেকশন, মানে কি ওয়ান থেকে টু গেছিলাম, ইনিশিয়ালি গেছিলাম ওয়ান থেকে টুতে, আবার আমরা যদি টু থেকে ওয়ানে ফিরে আসি এবং তাতে করে যদি প্রেশার এই ধরো পি টু ভি টু টি টু ছিল তিনটে প্রপার্টি, ওটা যদি আবার চেঞ্জ হয়ে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ানই থেকে যায় টু থেকে ওয়ানে আসলে, সেই সমস্ত প্রসেসকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। তার মানে কি? মানে হচ্ছে যখন প্রসেস চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে? তখন কিন্তু ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস হতে পারে, যেমন কি ওয়ার্ক ডান হতে পারে, হিট ইন্টারাকশন হতে পারে, এনার্জি, এনি টাইপ অফ এনার্জি ইন্টারাকশন হতে পারে। এনার্জি ইন্টারাকশনের জন্যই তো টেম্পারেচার প্রেশার ভলিউম চেঞ্জ হবে। আমি ধরো একটা কন্টেনার ছিল, তার
তাকে ধরো কম্প্রেস করে দিলাম। ইনিশিয়ালি ভলিউম ছিল V1, পরে V2 হলো, যেখানে V2 ইজ লেস দেন V1। তাহলে যদি কম্প্রেস করে দিই, কম্প্রেস করলে কি হবে, প্রেশার আর টেম্পারেচার দুটো ইনক্রিজ করবে। হ্যাঁ স্যার। তাহলে এরকম কেসে যদি আমি কি দেখি, যে ধরো আমি আরো ভালোভাবে বলছি এখানে এক্সাম্পলটা, ধরো এই ধরো ছিল সাপোজ V2 ইকুয়ালস টু V1/2, যদি হাফ করে দিই কম্প্রেস করে, তাতে কি হবে, P2 ইনক্রিজ করবে, T2 ইনক্রিজ করবে। এবার সেই সমস্ত প্রসেসকে রিভার্সিবল প্রসেস বলবো যদি আমি আবার এগেন V1/2 যেটা ছিল ওটাকে বাড়িয়ে যদি ধর V1 করলাম, মানে এই স্টেটটা যেটা ছিল V2 V1/2 ছিল, এর থেকে যদি আমি এই ডাইরেকশনে ফির আবার মুভ করি, মুভ করে V1 কে অ্যাচিভ করি, তখন যদি P1 আর T1 আমার কাছে চলে আসে সেম এই নাম্বার ওয়ান স্টেটের জন্য, এই সমস্ত প্রসেসগুলোকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। যে সমস্ত প্রসেসে এটা ফলো হবে, যেখানে ফলো হবে না সেখানকে বলবো ইররিভার্সিবল প্রসেস। বোঝা গেল দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্স? হ্যালো, ডিফারেন্সটা ক্লিয়ার হলো? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যে পার্ট অনেকেই হয়তো পরে জয়েন করেছো, যে পার্টটা আজ আমি স্টার্ট করেছি এটা হচ্ছে এই যে স্লাইডটা দেখছো এটাই, ঠিক আছে? এখানে আমি আরেকবার এগেন ফার্দার রিপিট করে দিচ্ছি কিছুটা পোর্শন। তোমরা দেখো, প্রসেস দিয়ে আমি স্টার্ট করেছিলাম। প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে যখন তোমাদের দুটো আলাদা স্টেট থাকে কোনো, এবং আমরা একটা স্টেট থেকে অন্য স্টেটে যদি আমি মুভ করি বা স্টেট চেঞ্জ করি, যেমন এখানে আমরা এই এক্সাম্পলটাতে কি নিয়েছিলাম আমাদের, যে তোমার দেখো এখানে নিয়েছিলাম স্টেট ওয়ান, পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2। তাহলে পয়েন্ট 1-এ ছিল প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। পয়েন্ট 2-তে ছিল প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T2। তাহলে 1 থেকে 2 স্টেটে মুভ করছি। তাহলে এরকম কন্ডিশনে যখন ইনিশিয়াল কোনো একটা স্টেট থেকে আমি ফাইনাল স্টেটে অ্যারাইভ করি, যে মিডিয়াম বা পাথটার মাধ্যমে করা হয় তাকে বলা হয় প্রসেস। এবার প্রসেস ডিফারেন্ট টাইপস হতে পারে। যেমন তোমার হয়, যে দুটো মেন আমরা দেখব, রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস। যেখানে যদি রিভার্সিবল প্রসেস নিয়ে বলি, রিভার্সিবল প্রসেস কাকে বলবো, ধরো সেম জিনিসটাকে আমি এখানে আবার শো করেছি। পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 যদি প্রেশার ছিল P1 V1 T1, টোটাল স্টেটটা ডিফাইন করা হয়েছিল প্রেশার ভলিউম টেম্পারেচার দিয়ে। ইনিশিয়ালি P1 V1 T1, ফাইনালি P2 V2 T2। যদি এরকম কন্ডিশন থাকে তো তাহলে কি হবে, ফার্স্ট আমি দেখেছিলাম 1 থেকে 2তে চেঞ্জ হয়েছে, যে এই জিনিসটা আমরা ফার্স্ট দেখেছিলাম 1 থেকে 2তে চেঞ্জ হয়েছে। বাট ইফ যদি আমরা দেখি, যে যেরকম এখানে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আমি ধরে নিলাম আমি কম্প্রেস করেছি, সো ইফ দ্য কম্প্রেশন ইজ হ্যাপেন্ড, দেন এই V2 আমি ধরে নিচ্ছি হাফ ভলিউম হয়ে গেছে। ইনিশিয়াল ভলিউম ছিল V1, নাও দ্য ভলিউম ইজ V2, দ্যাট ইজ V1/2। তাহলে এই কম্প্রেস করলে কি হবে, তো সবাই জানো যদি কোনো একটা কম্প্রেস করি তাহলে তার প্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার দুটো ইনক্রিজ করবে। তাহলে প্রেশার আর টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে এটা কিন্তু একটা স্টেট চেঞ্জ হলো, যেটা P2 আলাদা স্টেট পয়েন্ট প্রেশার অ্যাট পয়েন্ট 2, T2 অ্যাট পয়েন্ট 2 টেম্পারেচার, V2 অ্যাট পয়েন্ট 2 ভলিউম। এবার এটা হলো 1 থেকে 2তে এসেছি। এবার যদি আমরা এগেন ইফ ইউ ওয়ান্ট টু মুভ ফ্রম স্টেট 2 টু স্টেট 1, যদি এই ডাইরেকশনে এগেন ইফ ইউ ওয়ান্ট টু মুভ, দেন হোয়াট উইল হ্যাপেন, যদি ধরো তার মানে কি হলো, আমি ফার্স্ট যেটা করলাম যে V2 ইকুয়ালস টু V1, এখন আমি V1 করবো। তাহলে এখানে আমার কত ছিল, এখানে ছিল V1/2। তাহলে V1/2 কে আমি এক্সপ্যান্ড করে V1 করলাম।
ইফ এই V1 জন্য যদি T1 আর T1 চলে আসে এই স্টেটের মধ্যে, মানে এই অ্যাট দিস পয়েন্ট আমি প্রেশার আর টেম্পারেচার মেজার করে দেখি, যদি P1 V1 T1 তিনটেই একসাথে লাই করে, দেন আমি কি বলবো, আই উইল সে দ্যাট this process 1 to 2 or 2 to 1, this is a reversible process. রিভার্সিবল মানে কি, আরো যদি সহজ করে বুঝতে চাও, একটা যে ডাইরেকশনে প্রসেসটা ফার্স্ট ফ্লো মুভ হয়েছিল তার অপোজিট ডাইরেকশনে যদি ফ্লো করে, এবং তাতে করে যে স্টেট থেকে যে স্টেট গিয়েছিল, যেটা ফাইনাল স্টেট গিয়েছিল ইনিশিয়াল থেকে, সেটা যদি উল্টে দেওয়া হয়, যে ফাইনালটা এখন ইনিশিয়াল, এই ফাইনালটা ইনিশিয়াল নিয়ে যদি আমি সেম ওয়ান স্টেটে এসে অ্যারাইভ করতে পারি, তখনই আমি বলবো যে প্রসেসটা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস। আর যদি না করে, ইন দ্যাট কেস দ্যাট ইজ নোন অ্যাজ ইরিভার্সিবল প্রসেস। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দিস ইজ দ্য ফার্স্ট বেসিক ইন্ট্রোডাকশন অফ প্রসেস। আচ্ছা, আর একটা জিনিস আমরা থার্মোডাইনামিক্সে দেখবো ইম্পর্টেন্ট, যেটাকে হয় তোমাদের সাইক্লিক প্রসেস। এতক্ষণ তো আমরা দেখলাম জাস্ট দুটো পয়েন্টের মধ্যে, একটা ফাইনাল পয়েন্ট একটা ইনিশিয়াল পয়েন্ট, বাস অনলি ওয়ান প্রসেস। এবার যদি আমরা ডিসকাস করি সাইক্লিক প্রসেস, তো সাইক্লিক প্রসেস কি হবে, কোনো আইডিয়া কারোর? হ্যাঁ স্যার, মানে প্রসেস গুলো পুরো একটা ক্লোজ সার্কেল দিয়ে মতন হবে, মানে পুরো 1 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 4, মানে পুরো সাইকেলটা কমপ্লিট করবে প্রসেস গুলো। হুম, ধরো এরকম ছিল একটা কোন ইয়ে, তার মাঝে যদি এরকম চেঞ্জ হয় যে এটা 1, দিস ইজ 2, হ্যাঁ, আবার সো 2 থেকে আবার 1, এই এগেন যদি ইফ কমপ্লিট দিস হলে ইজ 3, যদি এই এই প্রসেসটা ক্লোজ হয় ওটা লাইক সাইকেল। লাইক দিস, সো এই টাইপ অফ যদি কোনো প্রসেস হয় টোটাল হয়, তখন তাকে বলে সাইক্লিক প্রসেস। তার মানে কি, যদি ডিফাইন করতে চাও তাহলে কি হবে, যেটা ফার্স্ট প্রসেসের স্টার্ট, সেই পয়েন্টটাই কিন্তু হচ্ছে লাস্ট প্রসেসের ফিনিশ। মানে একটা প্রসেস, তো এটা প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। এবার একটা সিস্টেম যখন কোনো একটা সাইকেল বা সাইক্লিক প্রসেসে কখন যাবে, যখন তোমার টোটালটা, যেটা স্টার্টিং পয়েন্ট, ওটাতেই যদি এসে এন্ড পয়েন্ট হয় এন্টায়ার সাইকেলটার, তখন কিন্তু আমরা তাকে বলবো কি, সাইক্লিক প্রসেস। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, এই হলো তোমাদের প্রসেস, ঠিক আছে। তো নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, দুটো কনসেপ্ট আছে যেটা আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি দেখি আমরা, ইট ইজ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। কারো আইডিয়া আছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স? হ্যাঁ স্যার, যখন দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়াম এতে থাকবে, মানে থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, তখন থার্ড বডি, তখন 3টে বডি মানে টেম্পারেচার থার্মাল ইকুইলিব্রিয়াম সিস্টেমে চলে আসবে। মানে এটা কিরকম হচ্ছে, তুমি কিছুটা ঠিক বলেছো। আর অন্য কেউ? কেউ বল, কেউ বলতে পারবে? আচ্ছা দেখো, যদি বডি, তিনটে বডি নিয়ে আমরা ডিসকাস করব। সাপোজ এখানে যদি বলি বডি এ, বডি বি আর বডি সি। এবার বডি এ আর বি যদি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, সিমিলারলি বডি এ অ্যান্ড সি যদি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, ইন দ্যাট কেস ফ্রম দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি বলতে পারবো, যে বডি বি অ্যান্ড সি উইল অলসো বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে কি, হোয়েন বডি এ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ বডি বি, আবার বডি এ হলো বি এর সাথে, দেন বডি এ ইজ এগেন উইথ থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ বডি সি, দেন কি হবে, বডি বি অ্যান্ড সি ওরাও কিন্তু নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এখান এখান থেকে যে কনসেপ্টটা ইম্পর্টেন্ট আসছে,
সেটা তোমাদের হচ্ছে যে মেন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে আসছে, যেটাকে আমরা বলি কনসেপ্ট অফ টেম্পারেচার মেজারমেন্ট। কনসেপ্ট অফ টেম্পারেচার মেজারমেন্ট। কনসেপ্ট অফ টেম্পারেচার মেজারমেন্ট মানে কি? কনসেপ্ট অফ টেম্পারেচার মেজারমেন্ট মানে হচ্ছে যে আমরা টেম্পারেচার মেজার করি কোনো জিনিসের। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দেখো, সাপোজ যদি কোনো একটা কন্টেনার, এরকম কন্টেনার আছে, তার মধ্যে ধরো কোনো ওয়াটার আছে, যে কোনো কিছু হতে পারে, তো আমরা এখানে ওয়াটার ধরছি, তো তার মধ্যে যদি ওয়াটার থাকে আর একটা তোমার ওখানে টেম্পারেচার মেজারমেন্টের জন্য আমরা একটা তোমার ইয়ে রাখছি, থার্মোমিটার। ধরো একটা থার্মোমিটার এরকম, তার এটা বাল্ব, ঠিক আছে, এটা কোনো রকম ড্র করলাম, এই পোর্শনটা হচ্ছে তার বাল্ব, যেটা দেখবে টেম্পারেচার ইয়েতে থাকে। আর এই বাকি পোর্শনটা যদি বলি, এই যে এই জায়গাটাতে কি থাকে, এই গোটাটাতে কি থাকে, অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট মার্কারি। তাহলে তিনটে জিনিস এখানে অবজার্ভ করো। ধরো একটা ছিল তোমার ওয়াটার, ওয়াটারকে যদি বডি এ বলি, বাল্বকে যদি বডি বি বলি, আর মার্কারি হচ্ছে থার্ড কম্পোনেন্ট, যাকে আমরা বলবো ইট ইজ বডি সি। তাহলে এখানে কি হবে, দেখতে পাবে যে বডি, যখন ওয়াটার ধরো একটা কোনো টেম্পারেচারে আছে, যে কোনো টেম্পারেচার হতে পারে, যখনই তুমি ওয়াটার থেকে একটা থার্মোমিটারকে ওয়াটারের মধ্যে ইমার্স করবে, ওই বাল্ব বাল্ব পোর্শনটা যেখানে টেম্পারেচারটা মেজার হয় ইনিশিয়ালি, তাহলে তাতে কি হবে, এ কিন্তু নিজেদের মধ্যে একটা হিট এক্সচেঞ্জ করবে, করে কি হবে, একটা পয়েন্ট আসবে যখন এ আর বি এই থার্মাল ইকুইলিব্রিয়ামের জায়গাটা অ্যাচিভ করবে। সিমিলারলি এখানে এ, এখানে বি, ও কিন্তু একটা থার্মাল ইকুইলিব্রিয়ামের জায়গায় নিজেদের মধ্যে অ্যাচিভ করলো। করার পর তাহলে বডি এ আমার কিন্তু মেজার করতে হবে এর টেম্পারেচার, তাহলে এ এর সাথে বি ফার্স্ট স্টেপে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে এলো। এবার বাল্ব যখন টেম্পারেচার পাবে, সে কিন্তু এবার মার্কারির সাথে নিজেকে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম করবে, কারণ দ্যাট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য মার্কারি। তাহলে কি হবে, এইখানেও একটা এ, বা র্যাদার তুমি যেভাবে খুশি বলতে পারো, বি আর সিও বলতে পারো, এ কিন্তু ফার্স্ট এ থেকে বিতে দেবে, বি থেকে সিতে আসবে, তাহলে এ বি উইল বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম হিয়ার। এখানে তুমি যেভাবে মার্কিং নেবে, এটাকে সি নিতে পারতাম, তাহলে এ সি বলতাম, এটা যদি সি নাও তাহলে এটা বি হবে, একই ব্যাপার, ঠিক আছে। এইগুলো তো জাস্ট আমরা নোমেনক্লেচার দিয়েছি এবিসি, ব্যাপারটা একই। দুটো বডি ফার্স্ট নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম করবে, দেন সেকেন্ড বডিটা অন্য একটা থার্ড বডির সাথে করবে, তাহলে আমরা কি বলতে পারবো, দেন ফার্স্ট বডি অ্যান্ড থার্ড বডি উইল অলসো বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে তো আগের দিনই বললাম, ওটা ছিল থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তার জন্য তিনটে কন্ডিশন ছিল। কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামের মানে কি ছিল, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে ছিল ইকুইটি অফ টেম্পারেচার। তার মানে কি, যে দুটো বডি তাদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, অ্যাট দ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার অফ বোথ দ্য বডিজ উইল রিমেন কনস্ট্যান্ট, TA is equals to TB, রাইট? ইয়েস স্যার। তো এখানে তো আমরা সেই জিনিসটাই পাবো, যদি TA ইকুয়ালস টু টিবি পাবো, অ্যাট সেকেন্ড কেসে কি পাবো, TA ইকুয়ালস টু টিসি। তাহলে এখান থেকে কি বলতে পারবো, অ্যাট অ্যাকর্ডিং টু দ্য জিরোথ ল, টিবি উইল বি ইকুয়ালস টু টিসি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বিভিন্ন এক্সামে কি কোশ্চেনটা হয়, যে টেম্পারেচার মেজারমেন্ট কনসেপ্ট ইজ গভর্নড বাই, তিনটে অপশন দিয়ে দেয়, যে ফার্স্ট জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, আর নান অফ দিস। ধরো এরকম তিনটে অপশন দিল, বা অন্য কোনো একটা ল এর নাম লিখে দিল, তাহলে তোমাকে কি মার্ক করতে হবে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, বোঝা স্যার গেছে? একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার আমি বলছি থার্মোডাইনামিক্স থেকে মানে যেই যে কত কোন নাম্বার আছে স্যার থার্মোডাইনামিক্স থেকে?
কোন কোন এক্সামে? অনেক রকম আর দেখো এক্সাম হয়। আরআরবি, হ্যাঁ আরআরবি যেই। দেখো অনেক রকম এক্সাম হয় তো এখন এটা আমি পুরো পার্টটা অ্যাজ এ থার্মাল পার্ট সেই হিসাবে এখানে কনসিডার করছি, ঠিক আছে? মানে নট অনলি থার্মোডাইনামিক্স, এর সাথে সাথেও তোমাদের বিভিন্ন সাইকেল, আইসি ইঞ্জিনের কিছু পার্ট, তারপরে কিছুটা বয়লার পার্ট, কিছুটা পাওয়ার প্ল্যান্ট পার্ট, যেটা টোটাল যেই সিলেবাসে আর রয়েছে পুরোটাই কভার করব, মানে থার্মাল পার্টটা অ্যাজ এ হোল। তো ওইভাবে একটা টপিক থেকে কতটা কোশ্চেন আছে একটু বলাটা খুব মুশকিল, তার কারণ হচ্ছে কি আহ, কোনো বছরই তো সেম অ্যামাউন্টে কোশ্চেন আসে না। বুঝতে পেরেছো? ওকে স্যার, কন্টিনিউ। মানে তোমাকে যদি তুমি দেখো কোশ্চেন ধরে দেখলে বুঝতে পারবে, ধরো কোনো কোনো ইয়ারে এমন এলো কি থার্মোডাইনামিক্স থেকে একটা দুটো কোশ্চেন এলো, পাওয়ার প্ল্যান্ট থেকে একটা এলো, বা তোমার আইসি থেকে দুটো এলো, সাইকেলস থেকে চারটে পাঁচটা এলো, ওরকম করে টোটাল হয়তো 12টা 13টা কোশ্চেন এলো। এবার এটা মানে ভ্যারি করে কি কোন পার্ট থেকে কটা কোশ্চেন আসবে, ওটা তো তোমার কোনো গ্যারান্টির দেওয়া কিছু নেই, ঠিক আছে? তাহলে পুরো পার্টটা যদি অ্যাজ এ হোল পড়ো তাহলে একটা মোটামুটি সিগনিফিকেন্ট অ্যামাউন্টের, কারণ তোমার টোটাল তো চারটে পার্ট, একটা অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স থার্মাল পার্ট, তোমার তার সাথে আছে ফ্লুইড, তারপর ম্যানুফ্যাকচারিং, আর নাম্বার 4 হচ্ছে যেটা তোমার স্টেন্থোমেট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থিওরি অফ মেশিন, ওই পার্টটা অ্যাপ্লাইড মেকানিক্স যেটা পার্ট। তো চারটে পার্টের মধ্যে ইম্পর্টেন্ট তোমার থার্মাল পার্টটাই খুবই ইম্পর্টেন্ট। তিনটে পার্ট তো খুবই ইম্পর্টেন্ট, ফ্লুইড থেকে হয়তো তাও একটু কম কোশ্চেন আসে, কিন্তু থার্মাল আর ম্যানুফ্যাকচারিং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এই তিনটে পার্টই ইম্পর্টেন্ট। ওকে। ওকে স্যার। ওকে। সো এবার যেটা মেনলি যে পার্টটাতে ডাইরেক্ট চলে আসবো সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা ডাইরেক্ট তোমাদের সিলেবাসে দেখবে মেনশন করা আছে। এতটা পোর্শন অবধি আমরা তো ইয়েটা দেখলাম, তোমাদের একদম বেসিক সব থার্মোডাইনামিক্সটা দেখলাম। এবার যদি ডাইরেক্ট ফার্স্ট ল আসার আগে তোমাদের এই পার্টটা একটু আমি পড়িয়েই দিই, ঠিক আছে? এনার্জি ইন্টারাকশন, চলো। স্যার স্টেডি ফ্লোর যে ইকুয়েশনটা একটা বলুন না স্যার। হুম। স্টেডি ফ্লো ইকুয়েশন। হ্যাঁ বলবো, স্টেডি ফ্লো ইকুয়েশন দেরি আছে ওটা এখন। স্টেডি ফ্লো ইকুয়েশনের জন্য তো তার বাকি টার্মগুলো আগে তুমি জানো, তারপর তো স্টেডি ফ্লোতে আসবে। দেখো যেটা মেন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এরপর দিয়ে তাহলে ফার্স্ট ল পড়াবো, এনার্জি ইন্টারাকশন। এনার্জি ইন্টারাকশন মানে কি? কারণ ফার্স্ট লতে এসে আমরা এই জিনিসটাই ডিসকাস করবো, টু টাইপস অফ এনার্জি এবং তার কনভার্সন, হিট অ্যান্ড ওয়ার্ক। তো তাহলে এনার্জি ইন্টারাকশনে যদি আমি দেখি, এনার্জি ইন্টারাকশন আমি কি বলবো, এনার্জি ইন্টারাকশন আমার কিন্তু দু রকম হতে পারে, আগের দিনও বলেছি তোমাদের। একটা হয়ে যাচ্ছে ওয়ার্ক, একটা হচ্ছে হিট, ঠিক আছে? তাহলে ওয়ার্ক এবং হিট দুটোতেই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে কিন্তু দুটো জিনিসই বা এই এনার্জি ইন্টারাকশন পুরোটাই এটা কিন্তু এনার্জি ট্রান্সফারের বা তার পলিসির উপর ডিপেন্ড করে। মানে যদি ইউ ক্যান অনলি মেজার when it is transferred from one state to another state, ওকে? মানে কি দুটো ইয়ের মধ্যে পজিশন বা দুটো স্টেটের মধ্যে, যেমন আমি আগেও দেখালাম স্টেট ওয়ান আর স্টেট টু। তো স্টেট ওয়ান আর স্টেট টুর মধ্যে কি হলো, ডিফারেন্ট, যখনই আমি একটা প্রসেসের থ্রু দিয়ে ওয়ান থেকে টুতে আসছি, দেন তার মাঝে কিন্তু আমার এনার্জি ইন্টারাকশন হতে পারে, তার মাঝে আমার ওয়ার্ক ট্রান্সফার হতে পারে, হিট ট্রান্সফার হতে পারে। যদি আমি স্টেট চেঞ্জ না করি, একটা স্টেটে থাকি, ধরো সাপোজ আমি একটা যে কোনো ইকুইলিব্রিয়াম স্টেটে রইলাম, ওয়ান স্টেটে, তখন কিন্তু কোনো রকম এনার্জি ইন্টারাকশনকে বা কোনো এনার্জি ট্রান্সফারকে আমরা মেজার করতে পারবো না। এনার্জিকে আমরা তখনই মেজার করতে পারবো এখানে যখন ওটা একটা স্টেট থেকে অন্য স্টেটের মধ্যে ট্রান্সফার হবে, ঠিক আছে? এবার ওয়ার্ক ট্রান্সফার বলতে কি বোঝায়, যদি একদম ডেফিনেশনে যাও তাহলে সেটা এরকম কিছুটা বলা হয় যে ওয়ার্ককে কিন্তু তখনই বলবো যে একটা সিস্টেম ওয়ার্ক করে যখন দ্য
টোটাল এফেক্ট যেটা আমরা পাই সেটাকে ইকুয়াল করা যায় টু দ্য রেজিং অফ এ ওয়েট। এটা একটা বাই ডেফিনেশন বলা হয় ওয়ার্ক ট্রান্সফার কি জিনিস। তো এটা যদি আমি আরো ফার্দার আসি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে বুঝতে পারবে। ধরো একটা সিস্টেম আমি এরকম কনসিডার করছি। সাপোজ দেখো ড্র করছি একটা সিস্টেম, যদি আমি এরকম কনসিডার করি, ধরো এটা ছিল মোটর, মোটরটা কানেক্ট করা আছে ব্যাটারির সাথে। ঠিক আছে, মোটর আছে ব্যাটারির সাথে কানেক্টেড। এবারে মোটরে কি হচ্ছে, একটা সাফট, এখানে একটা সাফট আছে যেটা তোমার, একটা শাফট আছে। এবার শাফটের উপর আমরা কি করছি, শাফটের উপর আমি একটা তোমাদের ওয়েট মাউন্ট করে দিচ্ছি। ধরো এরকম একটা ওয়েট আছে এখানে মাউন্ট করা আছে, ওয়েট লাইক দিস। এবার আমাদের অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে কি এখানে, যে ধরো একটা কেস ওয়ান, কেস ওয়ান আমি তোমাদের দেখাচ্ছি। ধরো কেস ওয়ান আমি বলছি যে আমাকে কাল আমি কি বোঝালাম, যে কোনো একটা যদি ধরো এটা একটা টোটাল সিস্টেম, তো এই টোটাল একটা তোমার কম্পোনেন্ট বা সেট, তাহলে এই টোটাল সেট আপে যখন আমি এটাকে অ্যানালিসিস করতে চাইবো বা চাইছি, তখন কিন্তু কোনো একটাকে আমাকে সিস্টেম ধরতে হবে। দেন অনলি উই ক্যান অবজার্ভ অ্যানালাইজ। তাহলে যেটাকে যাকে নিয়ে অ্যানালিসিস করতে চাইছি সেইভাবে তাহলে আমাকে ধরতে হবে। ধরো সাপোজ ফার্স্ট আমি দেখছি এই পোর্শনটা, দিস পোর্শন, এই পোর্শনটা যদি ফার্স্ট আমি অবজার্ভ করি, তাহলে আমি কি দেখব, যদি এখানে কেউ সিট হয়, মানে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে কোনো পার্সন, তাহলে সে কি অবজার্ভ করবে। এটা কিন্তু এই যে রেড বাউন্ড যেটা এরিয়া আমি মার্ক করেছি, দ্যাট ইজ দ্য সিস্টেম রাইট নাও। সো হোয়াট উইল হ্যাপেন, ও কি দেখবে, ও দেখবে ইউ উইল সি যে এই ইলেকট্রিক ওয়্যারের যেটা রয়েছে তোমার, ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিক পাস করছে, তাই দেখবে তো। হ্যাঁ স্যার। ও কিন্তু বাকি কিছু আর বুঝবে না। ও যে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, অনলি সে কি দেখতে পাবে, সে শুধু বাউন্ডারিটা অবজার্ভ করবে যে বাউন্ডারির মধ্যে কি হচ্ছে। বাউন্ডারির মধ্যে সে দেখতে পাবে যে এই পোর্শন দিয়ে যে ইলেকট্রিক ওয়্যার রয়েছে তার মধ্যে দিয়ে কি হচ্ছে, ব্যাটারি থেকে মোটরের মধ্যে কারেন্ট সাপ্লাই যাচ্ছে। তো যখন আমি এই পোর্শনটুকুকে সিস্টেম ধরবো, এই টাইপ অফ ওয়ার্কটাকে বলে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। বোঝা গেল কেন ইলেকট্রিক্যাল ওয়ার্ক বলছি। হ্যালো, হ্যাঁ স্যার। এবারটা বোঝা গেল তো। হ্যাঁ স্যার। এবার ধরো এটাকে আমি একটু ব্যাকে আসছি। এবার আমি আমার বাউন্ডারিটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব, ধরো সাপোজ আমি এখন এই পার্টটাকে আমার সিস্টেম ধরবো। সাপোজ দিস ইজ দ্য সিস্টেম রাইট নাও। এবার কোনো এনি পার্সন ইজ সিটিং হিয়ার, নাও হি ইজ অবজার্ভিং দ্য ফেনোমেনা। কি দেখবে তাহলে, এনি আইডিয়া। বলতে পারবে। পুরো এটা সিস্টেমটা মানে কারেন্টটা আছে, তারপরে মোটরটা ইয়ে হচ্ছে, রোটেট হচ্ছে, পুরো সিস্টেমটা ইয়ে করতে পারবে, অ্যাবজর্ব করতে, মানে। তাহলে এখানে কি হবে, ও দেখবে এটা তো বাউন্ডারি, তাহলে বাউন্ডারি ক্রস করছে কে, শাফট। হ্যাঁ। তাহলে ও কি দেখবে যে শাফট কিন্তু আমার রোটেট করছে। তাহলে দিস টাইপ অফ ওয়ার্ক উইল বি নোন অ্যাজ শাফট ওয়ার্ক। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো,
যে একটা কনস্ট্যান্ট সেটআপের মধ্যেও কিন্তু তোমার ডিপেন্ডিং আপন দ্য system or boundary or depending upon the area that you are considering or studying work বা হিট কিন্তু ডিফারেন্ট টাইপস অফ হিট ট্রান্সফার হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক ট্রান্সফার হতে পারে। তাহলে যদি আমি এই পোর্শনটাকে ধরি, যেটা রাইট নাও আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখন যদি বলে যে কি সিস্টেমের মধ্যে কি ওয়ার্ক হচ্ছে, দিস ইজ এ সিস্টেম, সিস্টেমের মধ্যে কি ওয়ার্ক হচ্ছে, তখন আমাকে বলতে হবে অনলি সাফট ওয়ার্ক। ইনিশিয়ালি যখন এটা ছিল তখন আমি কি বলেছিলাম, ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এবার যদি আরও তোমাদের বলি যে ওকে, এবার আমি সিস্টেমটাকে আরও চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ করে কি করব, যদি এই টাইপের সিস্টেম করি, দেখো লাইক দিস। এখন যদি কোনো কোনো পার্সন এখানে সিস্টেমের বাইরে থাকে অ্যান্ড হি অর সি ইজ অবজার্ভিং দ্য এন্টায়ার ফেনোমেনা, ও কি দেখবে, ও দেখবে কি ক্রস করছে, এটা দিস ইজ দ্য বাউন্ডারি। তাহলে বাউন্ডারিকে ক্রস করছে কে, এই যে যে তার ছিল, বা এটা তো দড়ি, যে দড়িটা দিয়ে ওয়েটটা ঝোলানো আছে। তাহলে এখন এটা কি হবে, এই এই ওয়ার্কটাকে বলবো লিফটিং অফ ওয়েট। বোঝা গেল? বুঝতে পারছো কি বলছি? হ্যালো, কারো কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। কোনো বুঝতে পেরেছো? ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, এর পরেও আরো একটা জিনিস যদি দেখায় তাহলে আর লাস্ট, তাহলে আরো ভালো বুঝতে পারবে। যদি এবার ধরো সাপোজ যদি আমি পুরোটাকেই সিস্টেম ধরে নিই, এটা আমার এখন সিস্টেম। এবারে বলো তো এটা কি রকম ওয়ার্ক হবে, কে বলতে পারবে? আগের দিন তোমাদের একটা জিনিস বলেছিলাম, যেটা হচ্ছে ধরো ইউনিভার্স। ইউনিভার্স কি ছিল? আইসোলেটেড সিস্টেম। কেন ছিল? ইউনিভার্স থেকে তার বাইরে কিন্তু কোনো রকম ইন্টারাকশন পসিবল ছিল না। এখানে দেখো সেম জিনিস, এই যে আমি যেটা তোমার বাউন্ডারি দিয়ে দিয়েছি, এই বাউন্ডারি থেকে কিন্তু তার বাইরে কিন্তু কোনো রকম ইন্টারাকশন হচ্ছে না। টোটাল যেটা আমার সেট আপ ছিল, দ্যাট ইজ এভরিথিং ইজ ইনসাইড দ্য সিস্টেম। তাহলে এখানে কিন্তু কোনো রকম ওয়ার্ক ডান হবে না, ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু জিরো। এখানে যেমন ইউনিভার্স ছিল তার জন্য আইসোলেটেড সিস্টেম ছিল, হিট ট্রান্সফার ছিল ইকুয়াল টু জিরো। এখানেও সিমিলারলি যেহেতু তোমার কোনো রকম ইন্টারাকশন পসিবল নয়, কারণ এন্টায়ার যেটা সেট আপ, যেটাকে নিয়ে আমাকে আমি টোটাল অ্যানালিসিসটা করছি, তার এন্টায়ার সেট আপ ইজ ইনসাইড দ্য সিস্টেম। তাহলে একটা জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যখন আমরা এই টপিকটাতে ডিসকাশন করি, সেটা হচ্ছে তোমার, এখানে যদি আমি লিখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো বলো। স্যার, আমি নেটওয়ার্কের জন্য কিছু শুনতে পাচ্ছিলাম না। না স্যার, একটু রিপিট করুন না। মানে আমি সে স্যাপ যে ওই ওয়ার্ক পর্যন্ত স্যার শুনতে পেয়েছি। আচ্ছা, বাকিটা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখানে যেটা বলছিলাম পয়েন্টটা বলে নিই, তারপর তোমাকে আরেকবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মেন আমরা কি জিনিসটা দেখো অবজার্ভ করছিলাম,
যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে হোয়াট ক্রসেস দ্য বাউন্ডারি দ্যাট ইজ ট্রান্সফার টু দ্য সিস্টেম। তার মানে কি? এটা মানে হচ্ছে, আমি তোমাকে বলছি ব্যাপারটা আবার, হোয়াট ক্রসেস দ্য বাউন্ডারি দ্যাট ইজ ট্রান্সফার টু দ্য সিস্টেম মানে কি? এখানে দেখো এই কেসে দিস ইজ দ্য বাউন্ডারি, এটা বাউন্ডারি তো, এটা পুরোটাই। তাহলে কিছু কোনো জিনিস কি বাউন্ডারি ক্রস করছে? নাথিং ইজ ক্রসিং দ্য বাউন্ডারি, দ্যাট ইজ ওয়াই দিস ওয়ার্ক ট্রান্সফার ইজ ইকুয়াল টু জিরো। এবার যদি ইনিশিয়াল পোর্শনটাতে আসি, যেটা তুমি বলছিলে যেটা বাদ গেছে তোমার, দেখো ইনিশিয়াল পোর্শনটাতে যদি আসি, যে আমি তোমার ওয়েট এক second। আচ্ছা তুমি কতটা অবধি বুঝেছিলে? সাপ ওয়ার্ক অবধি বুঝেছিলে তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা তাহলে তোমার যদি শুধু এই পার্টটা বাদ দিই তাহলেই হবে। দেখো, যদি এটা আমরা ধরি যে সফটওয়্যার বাদ দিলে তোমার এই পোর্শনটা পড়ে থাকছে সিস্টেমে, এটা ছিল। ওকে, এখানে কি হচ্ছে? হোয়াট ইজ ক্রসিং দ্য বাউন্ডারি, এটা তো বাউন্ডারি, বাউন্ডারি কে ক্রস করছে? দড়িটা। তাহলে এই টাইপ অফ ওয়ার্ককে কি বলবো? এখানে কি হচ্ছে, দড়ি কি করছে? এই ওয়েট যেটা আছে সেটাকে লিফট করছে, আইদার লিফট করছে অর নিচের দিকে নাম মুভ করাচ্ছে। তাহলে আমি এখানে এই টাইপ অফ ওয়ার্ককে কি বলবো? যে লিফটিং অফ ওয়েট কাইন্ড অফ ওয়ার্ক। যদি আগের কেসটা হতো যে শাফট এখানে ছিল, আর এই পার্টটা, ওয়েট লিফটিং। এই পার্টটা যদি তোমার ধরো নেই, এখন যদি, যেটা এই কেসে সিস্টেম ছিল, এটা যদি হতো, দেন আমি কি বলবো? যদি ইফ দিস ইজ দ্য সিস্টেম, যেটা ছিল তাহলে কি ছিল? দেখো, হোয়াট ক্রসেস দ্য বাউন্ডারি, এখানে কি বাউন্ডারি ক্রস করছে? এটা তো বাউন্ডারি, কে ক্রস করছে? শাফট। তাহলে এই টাইপ অফ ওয়ার্ককে কি বলবো আমরা? শাফট ওয়ার্ক। ওকে, হ্যাঁ স্যার। বোঝা গেছে এই বেসিক কনসেপ্টটা? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, একটা কোশ্চেন বা প্রায় জিজ্ঞাসা করা হয়, যেটা আমি এখানে তোমাকে দেখাচ্ছি, বলবে, ঠিক আছে? আমি এক্সাম্পলটা শো করছি একটা ড্র করে। হুম, দেখো, সাপোজ একটা এরকম ইয়ে আছে, ঠিক আছে? একটা এরকম কন্টেনার আছে, যে কন্টেনারটা হচ্ছে ইনসুলেটেড কন্টেনার। মানে কি? কোনো রকম কোনো হিট ট্রান্সফার, কোনো হিট বাইরে থেকে ভিতরে আসবে না, না ভিতর থেকে বাইরে যাবে। ইনসুলেটেড। স্যার, হ্যাঁ, আইসোলেটেড সিস্টেম। ইনসুলেটেড। হ্যাঁ, তুমি এটা এখানে আইসোলেশনের ব্যাপার নেই, এটা তোমার ইনসুলেটেড সিস্টেম। ইনসুলেশন দেওয়া হয় কোনো হিট ট্রান্সফার যাতে না হয়, ঠিক আছে? এবার আমি কি করছি, আমি এখানে তোমাকে একটা ইয়ে দিয়ে দিলাম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ঠিক আছে? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে কি? এটা একটা তার, তার মধ্যে কারেন্ট যাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। বা কোনো ইলেকট্রিক্যাল হিটার কানেক্ট করে দিলাম, লাইক দিস। এবার এটা জাস্ট তারটা আমার পাস করছে, যে বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে দিয়ে অনলি ইলেকট্রিক্যাল ওয়্যারটা পাস করছে, এটা ইন আউট কারেন্টটা। ভালো জিনিস। তাহলে আর এর ভিতরে কি রেখেছিলাম? এর ভিতরে রেখেছিলাম গ্যাস, যে কোনো টাইপ অফ গ্যাস। এবার সাপোজ ধরো আমি এখানে বসে পড়লাম, যে কোনো একজন পার্সন এখানে বসে পড়লো, তাহলে কি টাইপ অফ, এরকম কিন্তু এক্সাম্পল কোশ্চেন কিন্তু কোশ্চেনে দিয়ে দেয়, দিয়ে বলবে যে এখানে কি কোনো হিট ট্রান্সফার, হোয়াট ইজ দ্য হিট ট্রান্সফার টু দ্য সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ার্ক ট্রান্সফার টু দ্য সিস্টেম। কে বলতে পারবে বলো?
এটা হচ্ছে তোমার কি হিটিং অফ এ গ্যাস বাই অ্যান ইলেকট্রিক হিটার হতে পারে, কারণ এখানে তুমি এটাকে আমি রেজিস্ট্যান্স মানে এটা হিটার ধরে নিচ্ছি, রেজিস্ট্যান্স মানে ও কি করবে, হিট জেনারেট করবে ভিতরে, ঠিক আছে। তাহলে এই টাইপকে অনেক সময় কি বলা হয়, এটা এরকম ভাবে বলে দিতে পারে যে হিটিং অফ এ গ্যাস বাই অ্যান ইলেকট্রিক হিটার। এটা কিন্তু এক্সাম্পল মেনশনও করে দিতে পারে লাইক দিস, তাহলে তার ডায়াগ্রামটা কিন্তু এরকম হবে। এখানে আরো বলে দিতে পারে হিটিং অফ এ গ্যাস ইন অ্যান ইনসুলেটেড কন্টেনার, হয়ে গেল তাহলেই ইনসুলেটেড কন্টেনার। বলো, যদি এরকম এক্সাম্পল হয় যেটা আমি আগেও তোমাদের বোঝালাম তার রেসপেক্টে বলো, তাহলে যে পার্সন অবজার্ভ করছে সে কিন্তু সিস্টেমের বাইরে আছে। এবার বলো, কে বলতে পারবে যে ওয়ার্ক ট্রান্সফার কত হবে, হিট ট্রান্সফার কত হবে সিস্টেমে? স্যার হিট ট্রান্সফার তো জিরো হবে, কারণ এটা ইনসুলেট ইয়ে করা আছে। এটা হচ্ছে তোমার সিস্টেম। হ্যাঁ বলো। হিট ট্রান্সফার তো মানে জিরো হবে। আচ্ছা, হিট ট্রান্সফার জিরো হবে, তারপর হিট ট্রান্সফার জিরো লিখলাম, দেন ওয়ার্ক ট্রান্সফার, হিট ট্রান্সফার জিরো লিখলাম, ওয়ার্ক ট্রান্সফার। কিউ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ডব্লিউ, যদি হিটের যদি ইয়ে হয়। মানে ওয়ার্ক ট্রান্সফার হবে থাকবে কি থাকবে না সেটা বলো আগে, ভ্যালু বলতে হবে না। না, একটা ওয়ার্ক ট্রান্সফারও হবে না, জিরো হবে। কেন? তো আমার হিটটা তো ইয়ে ইয়ে করতে পারছি না। কি করতে বলো, কি করতে ক্লিয়ারলি বলো। হ্যালো? একটু ক্লিয়ারলি বলো, কোনো অসুবিধা নেই, ফ্রিলি বলো। এখানে কি হচ্ছে দেখো, যেটা আমি আগে বললাম, তো লাস্ট স্লাইড শো করছি, এটা দেখে বলার চেষ্টা করো। এখানে কি হয়েছিল, এটা সিস্টেম ছিল, তাহলে এই সিস্টেম থেকে সাফট ক্রস করছিল বলে দ্য ওয়ার্ক ওয়াজ সাফট ওয়ার্ক। সিমিলারলি এখানে কি আমার এটা সিস্টেম, হোয়াট ইজ ক্রসিং দ্য বাউন্ডারি, একটু আগে বললাম তোমাদের, দেখো এইটা সবসময় মাথায় রাখতে হবে, হোয়াট ক্রসেস দ্য বাউন্ডারি দ্যাট ইজ ট্রান্সফার টু দ্য সিস্টেম। তাহলে এখানে কি ক্রস করছে, হোয়াট ইজ ক্রসিং দ্য বাউন্ডারি, কে ক্রস করছে, বাউন্ডারি ক্রস করছে তোমার ইলেকট্রিক ওয়্যারস, এটা হচ্ছে তো ইলেকট্রিক ওয়্যারস ক্রসিং দ্য বাউন্ডারি। তাহলে সিস্টেমের মধ্যে কি ট্রান্সফার করাচ্ছে, যেহেতু এটা হিটার, ও হিট করবে, আর কি তাহলে ক্রস কে করছে, ইলেকট্রিক ওয়্যারস, তাহলে ওয়ার্কটা কি ওয়ার্ক হবে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এখানে কিন্তু ওয়ার্ক থাকবে, আর যে টাইপ অফ ওয়ার্কটা হবে দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল ওয়ার্ক। কে কে বুঝতে পারলে না বলো, আবার বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এবার সেম জিনিস, জাস্ট একটা জিনিস আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার, ধরো সাপোজ এরকমই ছিল, গোটা সিস্টেমটা এরকমই ছিল। হুম। আর এই যে পার্সেন্টটা ছিল, একে তুলে নিয়ে এসে আমি এক কাজ করলাম, এখানে বসিয়ে দিলাম, এখন পার্সেন্টটা আছে এখানে, বা এই ধরো নিচে বসিয়ে দিলাম। পার্সেন্টটাকে আমি এখন এখানে বসিয়ে দিলাম।
এবার ও কি করছে, এখান থেকে অবজার্ভ করছে, তাহলে পার্সেন্ট যে সিস্টেমের মধ্যে, দিস ইজ সিস্টেম, আর অবজারভার হচ্ছে এখানে। এবার বলো হিট ট্রান্সফার কত হবে, ওয়ার্ক ট্রান্সফার কত হবে, কেউ একটু ভাবো। স্যার হিট ট্রান্সফারটা সব মানে অ্যানালিস করতে পারবে, কিন্তু ওয়ার্ক ট্রান্সফারটা করতে পারবে না তো। আরেকবার বলো। প্রথমে ধরো গোটা সিস্টেমটা সেম, এখন আমার যে অবজারভার সে হচ্ছে ইনসাইড দ্য সিস্টেম, মানে এই যে সিস্টেম ছিল, যে কন্টেনার ছিল তার মধ্যে বসে আছে। এবার তাহলে বলো হিট ট্রান্সফার আর ওয়ার্ক ট্রান্সফার কত কত হবে, এক এক করে বলো। প্রথমে ধরো হিট ট্রান্সফারটা বলো, থাকবে কি হিট থাকবে না। ট্রান্সফারটা স্যার ও বুঝতে পারবে কতটা হিট হচ্ছে ওর মানে সিস্টেমের ভিতরে আছে। আর ওয়ার্ক ট্রান্সফার, ওয়ার্ক ট্রান্সফারটা স্যার ও তো বুঝতে পারবে না এটা, বা যদি বাইরে থাকতো তাহলে এই কারেন্ট ইলেকট্রিক এটাতে এখানে, করতে পারতো। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এখানে যদি পার্সনটা এখানে সিটা যদি অবজার্ভ করছে বা এখানে যদি তার পার্সনটা পজিশন হয়, যার রেসপেক্ট যে অ্যানালাইজ করবে, তাহলে ও কি করছে, ও কি দেখবে, যে একটা হিটার রয়েছে, সে কিন্তু সিস্টেমে হিট দিচ্ছে। তাহলে এখানে কি হবে, হিট জেনারেট হবে। তাহলে কি করবে, হিট তখন থাকবে কিন্তু কোনো রকম ওয়ার্ক ট্রান্সফার ও অবজার্ভ করতে পারবে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে, দুটো পজিশনের মধ্যে কি ডিফারেন্স হবে। হ্যাঁ স্যার। যদি তোমাদের ওইভাবে মেনশন করে দেয় তাহলে দুটো পজিশনের মধ্যে ডিফারেন্স কি কি হবে, কারণ কোশ্চেন কীরকম চাইবে তার উপর কিন্তু অ্যান্সার হবে। আগের কেসটাতে কিন্তু ওয়ার্ক ট্রান্সফার ছিল, হিট ট্রান্সফার ছিল না। এই কেসটাতে কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেছে। এই কেসটাতে কিন্তু তোমার হিট ট্রান্সফার আছে কিন্তু কোনো ওয়ার্ক ট্রান্সফার নেই, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে যখন এই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ফার্স্ট লর জন্য এটা ইম্পর্টেন্ট, যেটা এক নম্বর বলতে পারি, যেটা হচ্ছে সাইন কনভেনশন অফ ওয়ার্ক ট্রান্সফার। সাইন কনভেনশন অফ ওয়ার্ক ট্রান্সফার। সাইন কনভেনশন মানে কি, ওয়ার্ক ডান, একটা জিনিস সবসময় মনে রাখবে, যেটা হচ্ছে যখন আমি ওয়ার্ক ডানকে নিয়ে দেখবো, যে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান এর জন্য ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ক ডান বললে কিন্তু আমরা সবসময় এইভাবে রিপ্রেজেন্ট করব, এটা মাথায় রাখবে, যে ওয়ার্ক ডান বাই সিস্টেম। ইফ ইউ রিমেম্বার দিস ওয়ান, দেন সাইন কোনোদিনও ভুল হবে না। ওয়ার্ক ডান বাই সিস্টেম মানে কি, ধরো এখানে একটা সিস্টেম আছে, এবার সিস্টেম যদি কাজ করে, ধরো ও ডাব্লিউ ওয়ার্ক প্রডিউস করলো, এই টাইপ অফ ওয়ার্ককে বলা হয় পজিটিভ ওয়ার্ক। ওয়ার্ক ডান বাই সিস্টেম মানে পজিটিভ। আর একটা জিনিস হতে পারে যে সরি, আরেকটা জিনিস হতে পারে যেটা, সেটা হচ্ছে তোমার সিস্টেমে যদি আমি ওয়ার্ক ডান দিই, দিস টাইপ অফ ওয়ার্ক ইজ নোন অ্যাজ নেগেটিভ ওয়ার্ক। এটাকে কি বলে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এগুলো কি বলবে, ওয়ার্ক সাপোজ যদি বলে যে 50 কিলো জুল ওয়ার্ক ইজ বিং ডান অন দ্য সিস্টেম, তখন আমরা কি লিখবো, ডাব্লিউ ইকুয়ালস টু -50 কিলো জুল। যদি এরকম বলে যে সিস্টেম হ্যাজ ডান 70 কিলো জুল ওয়ার্ক, তাহলে তখন লিখবো কি, 70 কিলোজুল প্লাস। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি তোমাদের ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই জিনিসটা দেখলে তো ভালো করে। আচ্ছা এক্সাম্পল দিচ্ছি, ধরো সাপোজ যদি এরকম একটা কেস থাকে, যে কোনো একটা এরকম সিস্টেম রয়েছে, আর
তোমাদের দেওয়া আছে যে সাপোজ এরকমই দেওয়া আছে ইনিশিয়ালি যে সিস্টেমের ওপরে 10 কিলো জুল, ধরো সাপোজ 10 কিলো জুল। এবার বলছে ধরো এরকম দেওয়া আছে, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে যদি বলে যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কত হবে এই কেসটার জন্য, বলো, বলতে পারবে? স্যার -10 কিলো জুল। এইখানে দেখো এই এই জায়গাটাতেই একটা সবার ভুল হয়, সেই জন্যই আমি এই এক্সাম্পলটা নিলাম। আমি জেনারেলি ধরো এটা তো এরকম দেওয়া আছে মানে কি, সিস্টেমের উপরে আমি 10 কিলো জুল ওয়ার্ক করছি, তাহলে এই জিনিসটার জন্য আমি কি লিখবো? ওয়ার্ক ডান ইকুয়ালস টু -10 কিলো জুল লিখবো তো? হ্যাঁ স্যার। আর ওয়ার্ক ডান মানে হচ্ছে সব সময়ের জন্য আমার দিস ইজ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে 10 কিলো জুল মাইনাস ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়ে যাবে কত? +10 কিলো জুল। বুঝতে পারলে না? তাহলে আমি আবার রিপিট করছি কেন হচ্ছে। এখানে আমরা ওয়ার্ক ডানটাকে সবসময় কনসিডার করব ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে কি সিস্টেম কতটা আমাকে ওয়ার্ক দিচ্ছে, কারণ আমার মেন টার্গেট অফ দিস পার্টিকুলার সাবজেক্ট ইজ টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান দ্যাট উই আর গেটিং। কারণ কি আমরা কি চাই, আগের দিনও বলেছিলাম হোয়াট ইজ দ্য এম অফ থার্মোডাইনামিক্স। দ্য এম অফ থার্মোডাইনামিক্স ইজ টু কনভার্ট হিট এনার্জি ইন্টু ওয়ার্ক এনার্জি। আমরা সবসময় ওয়ার্ক প্রোডাকশন বা ওয়ার্ক এনার্জি প্রডিউসের দিকে মেন টার্গেটটা আমার থাকবে। তাই জন্যই ওর থেকে নোমেনক্লেচারটা আসছে যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সিস্টেম কাজ করে আমাকে ওয়ার্ক দেবে, সেটাকে আমরা সবসময় পজিটিভ ধরি। এবার এই এক্সাম্পলটা তুমি কি দেখতে পাচ্ছ যে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, মানে কি সিস্টেমকে চালাতে আমাকে 10 কিলো জুল ওয়ার্ক ব্যয় করতে হয়েছে। তার মানে কি এটা অলরেডি লস, কারণ এই ওয়ার্কটা দিয়ে আমি সিস্টেম চালাচ্ছি মানে ব্যয় করছি, আলাদা করে কোনো ওয়ার্ক ডান পাচ্ছি না। তাহলে আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কত হবে? সিস্টেম তো ওয়ার্ক করেইনি, উল্টে ওয়ার্ক নিয়েছে, তাহলে বাই দ্য সিস্টেম কি হবে? মাইনাস। হ্যাঁ স্যার, মাইনাস। এবারে এই কোশ্চেনটার মানে কি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। অন দ্য সিস্টেম মানে কি সিস্টেমের উপর কতটা কাজ করা হয়েছে। তুমি যদি বলো যে সিস্টেমের উপর -10 কাজ করা হয়েছে, তার মানে কি হচ্ছে সিস্টেম 10 প্রডিউস করেছে। আর সিস্টেমের উপর +10 কাজ করা হয়েছে, তার মানে কি সিস্টেম 10 কিলোজুল +10 কিলোজুল ওয়ার্ক নিয়েছে সিস্টেমটা রান করার জন্য। সেই যেটা হচ্ছে এই এক্সাম্পলটা। একই জিনিস যদি এরকম করে দেখো, সেম জিনিস, ধরো সিস্টেম কাজ করছে 10 কিলোজুল, তাহলে এখানে কি বলবো আমরা? এটা হয়ে যাবে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কত? +10 কিলোজুল। সিমিলারলি হ্যাঁ একই স্যার, জিনিস যদি বলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এতেই এই এক্সাম্পলটার জন্য -কে তখন কত হবে? 10। -10 কিলোজুল। অনেক সময় এই টাইপ অফ এমসিকিউ ফর্ম করা হয়, বিশেষ করে অনলাইন এক্সামের জন্য এরকম একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞাসা করে নেবে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কত, +10, -10, +-10, 0 অর নান অফ দ্য অ্যাবাভ। বোঝা গেল কি টাইপের কোশ্চেন ফর্ম হতে পারে? হ্যাঁ স্যার। এটা টোটালটাই এই অবধি হচ্ছে তোমাদের ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডানের যে একদম ফান্ডামেন্টাল বেসিক কনসেপ্ট। এবার আমরা একটা জিনিস রয়েছে যেটা দেখো, কিছুটা পোর্শন আজ স্টার্ট করবো না নেক্সট ক্লাসে করে, আজ আজ একটা পোর্শন দেখিয়েই দিই। আচ্ছা ঠিক আছে, দেখো একটা জিনিস, এই ওয়ার্ক ডান তো আমার মেন টার্গেট তো ওয়ার্ক ডানকে
মানে অ্যাচিভ করা বা ওয়ার্ক ডান ক্যালকুলেট করা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের জন্য যে থার্মোডাইনামিক প্রসেসগুলো হয়। তাহলে একটা ইকুয়েশন আমরা এখানে ডিরাইভ করব, যে ইকুয়েশনটা দিয়ে আমরা প্রত্যেকটা প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো, যে ওয়ার্ক ডান, বা যদি আমি আর একদম সিম্পলি লিখি নন ফ্লো প্রসেস ওয়ার্ক, or generalized equation for closed system work done. Generalized equation for closed system work done. এটা যে ডেরিভেশনটা তোমাদের প্রয়োজন নেই, কিন্তু খুব 2-3 লাইনের ডেরিভেশন বলে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনস কি কি? নাম্বার 1, আগেই বলেছি দেখো এখানে ক্লোজ সিস্টেম, তাহলে ক্লোজ সিস্টেম মানে কি কালই ডিসকাস করেছি, মাস ট্রান্সফার হবে না কিন্তু এনার্জি এনার্জি ট্রান্সফার হবে। ট্রান্সফার হবে, নাম্বার 1। নাম্বার 2 ছিল কি রিভার্সেবল প্রসেস, প্রত্যেকটা প্রসেস যেন রিভার্সেবল হয়, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। নাম্বার 3 কি, যেটা আমি দেখবো ওয়ার্ক ট্রান্সফার হতে গেলে কিন্তু এই যে কন্ডিশনটা সবসময় ভ্যালিড, ওয়ার্ক শুড ক্রস দ্য বাউন্ডারি। তাহলে এই তিনটে কন্ডিশন ধরলাম। এবার ধরো এরকম একটা আমার সিস্টেম ছিল, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, যেখানে অ্যাট দ্য ইনিশিয়ালি এই লোকেশনে ছিল পিস্টনটা, এবার আফটার সাম টাইম এক্সপানশনের জন্য ও এখানে মুভ করেছে, ঠিক আছে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এটাকে আমরা ধরছি ডিএক্স। ইনিশিয়ালি এখানে কিছু যে কোনো গ্যাস বা যে কোনো কিছু ধরতে পারো, সিস্টেমে ছিল গ্যাস বা লিকুইড, যাই হোক গ্যাস ধরলাম। তাহলে যার প্রেশার ছিল পি, আর এই ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে এ, এই যে পিস্টনের ক্রস সেকশন এরিয়াটা। তাহলে কি হচ্ছে, কতটা ওয়ার্ক ডান হবে, যে এই পিস্টনটা এখান থেকে এখানে মুভ করলো, তাহলে ওয়ার্ক ডান কতটা হবে? ওয়ার্ক ডান কি হবে, যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, নর্মালি যে মেকানিক্স থেকে যেমন যেটা জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্স কত, প্রেশার ইন্টু এরিয়া হলে ফোর্স পাই, তাহলে প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিএক্স। এবারে এ আর ডিএক্স মানে কি, এরিয়া ইন্টু তোমার এরিয়া ইন্টু লেন্থ, মানে কি এটাতে কি আছে ভলিউম, যেহেতু ডিফারেন্সিয়াল লেন্থ তাহলে এটা কি হবে ডিফারেন্সিয়াল ভলিউম ডিভি, তাহলে একে লিখবো পি ডিভি ডিডাব্লিউ। যদি বোথ সাইড আমি ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে কি পাবো, ডাব্লিউ ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি স্টেট 1 টু স্টেট 2। বোঝা গেল ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা আমরা প্রত্যেকটা প্রসেসের জন্য অ্যাপ্লাই করব, ওই জন্য এটাকে আমরা বলছি কি জেনারেলাইজড ইকুয়েশন ফর যে কোনো ক্লোজড সিস্টেম ওয়ার্ক ডান। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের ক্লাস থেকে কোনো ডাউট থাকলে বলো। এনি ডাউট আপ টু দিস পয়েন্ট? তো স্যার নো স্যার। আচ্ছা, তো আজ তাহলে ক্লাস এই অবধি থাকবে। এবার তাহলে এরপর থেকে নেক্সট উইকে আবার যেমন অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে, ঠিক আছে?